খতম, টাটা, বাই বাই। 2025-এ কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জার্নি এখানেই সমাপ্ত হলো। প্লিজ আর অন্তত পারমুটেশন কম্বিনেশন করবেন না, আর হিসাব নিকাশ করবেন না, কারণ আর কোনো রকম চান্স নেই কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএলে প্লে অফে কোয়ালিফাই করার। এখন এই টিম জিতলে ভালো হয়, ওই টিম জিতলে খারাপ হয়, এই পারমুটেশন কম্বিনেশন করে কলকাতার আর আইপিএলে প্লে অফে ওটা আর হয়ে উঠবে না। তাই প্লিজ অন্য দলের ভরসায় অন্তত আইপিএলের প্লে অফে না ওঠাই ভালো, আর ওঠার কোনো সম্ভাবনাই নেই। কারণ গতকালের ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে জেতা ম্যাচ মাঠে ফেলে রেখে এলো কলকাতা নাইট রাইডার্স, এবং সঙ্গে সঙ্গে সমস্ত কলকাতার সমর্থকদের হৃদয় ভেঙে দিয়ে এইবারের আইপিএল থেকে অফিসিয়ালি না হলেও প্রায় খাতায় কলমে বিদায় হয়ে গেল কেকেআরের। আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, আর 1-2 দিনের মাঝেই কলকাতার নামের পাশে লেখাটা অর্থাৎ এলিমিনেশন লেখাটা পাকাপাকি এসে যাবে। কারণ 15 পয়েন্ট নিয়ে আমি এক্সপেক্ট করছি পরের দুটো ম্যাচ কলকাতা হয়তো জিতবে, তাহলে 11 থেকে 13-15 হবে। সেই 15 পয়েন্ট নিয়েও কিন্তু কোনো রকম চান্স নেই 2025 আইপিএল যেরকম পয়েন্টস টেবিলের অবস্থা সেখানে পরের রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। তাই অনেক স্মৃতি দিলে কলকাতা নাইট রাইডার্স 2025 সালে, অনেক ধন্যবাদ, মিস ইউ। আগামী বছর আবার ভালোভাবে ফিরে এসো। আমরা কলকাতা সমর্থক ছিলাম, কলকাতা সমর্থক আছি এবং থাকবো। তাই প্লিজ পরের বছর অন্তত টিম কম্বিনেশনটা একটু ভালো করে এসো, আর ভুলভাল প্লেয়ারের পিছনে অন্তত অকশানে বেশি টাকা খরচ করে এসো না। দেখলেন তো 23.75 করোড়ের ভেঙ্কটেশ আয়ারের কী অবস্থা, তাকে এই ম্যাচে বসিয়ে দিতে হলো। একটা 24 কোটি টাকার প্লেয়ারকে যখন আপনি আইপিএলের অকশন টেবিলে কিনছেন এবং তাকে মিড অফ দ্য সিজনে বসিয়ে দিতে হচ্ছে, কোনো চোট নেই, কিছু নেই, অথচ তাকে ড্রপ করা হচ্ছে, তাহলে বুঝতেই তো পারছেন যে কোন প্লেয়ারের পিছনে আপনি ইনভেস্ট করেছেন। যে প্লেয়ারের পিছনে ইনভেস্ট করেছেন এত টাকা দিয়ে, সেই প্লেয়ারের বদলে কতগুলো বেটার প্লেয়ার আসতে পারত। ফিল সল্ট, মিচেল স্টার্ক, কেএল রাহুল, ইভেন আমাদের যে ক্যাপ্টেন আমাদের ট্রফি জেতালো শ্রেয়াস আয়ারকে আমরা ফিরে পেতাম, কিন্তু না, আমরা ছুটলাম ভেঙ্কটেশ আয়ারের পিছনেই। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই জন্য এই ভিডিওতে আমি এত কথা বলছি। আমি শুধু ভেঙ্কটেশ আয়ারের কথাই বলছি না, আমি আরও অনেক প্লেয়ারের কথা বলছি। সেই প্লেয়ারগুলোই বা কী করলো? রীতিমতো বাজে পারফরমেন্স দিল এইবারের টুর্নামেন্টে। আর কতগুলো ক্লোজ ম্যাচ কলকাতা হারলো বলুন তো, একবার মনে করে দেখুন। এই রকম সময় মনে পড়ে যে ফিরে যাওয়া ম্যাচগুলোর কথা। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একটা বিশাল ম্যামাথ রান চেস করতে গিয়ে কলকাতা প্রায় জিতে যাচ্ছিল, কিন্তু লাস্টে 4 রানে হেরে গেল, হাতের জেতা ম্যাচ ফেলে এলো। আর পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা 111 রান চেস করতে গিয়ে 95 রানে অল উইকেট হয়ে গেল, একটা জেতা ম্যাচ 15 রানে হেরে গেল। এই দুটো ম্যাচের কথাই বলুন, ইভেন কালকের ম্যাচটাই বলুন, কি করে এই ম্যাচটা হারতে পারে? একটা 180 রান যখন চেস করছো অপোনেন্ট, তুমি পাওয়ার প্লেতে 5 ওভার 2 বলের মধ্যে 60 রানে 5টা উইকেট তুলে নিলে, সেখান থেকে তুমি ম্যাচটা হেরে যেতে পারে চেন্নাইয়ের বিরুদ্ধে। এই বছরের চেন্নাইয়ের বিরুদ্ধে যারা পয়েন্টস টেবিলের সব থেকে তলানিতে রয়েছে, প্রত্যেকটা ব্যাটসম্যানকে আপনি আউট করে দিলেন। লাস্টে একজন রিপ্লেসমেন্ট প্লেয়ার বেবি এভি ডিভাল্ড ব্রেভিসের কাছে হেরে গেল, একটা 43 বছরের বয়সী মহেন্দ্র সিং ধোনির কাছে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। এই রকমভাবে জেতা ম্যাচ যদি তুমি ফেলে আসো মাঠের মধ্যে, তাহলে তুমি এক্সপেক্টই করো না যে তুমি প্লে অফে কোয়ালিফাই করবে। তুমি উচিতই নয়, তুমি যোগ্য দল হিসাবে প্লে অফে যেতেই পারো না। এই রকম পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের। অন্তত আমি মানছি বারবার কোনো টিম চ্যাম্পিয়ন হতে পারে না, একবার চ্যাম্পিয়ন হয়েছে বলেই পরের বারে চ্যাম্পিয়ন আমি এক্সপেক্ট করছি না, কিন্তু প্লে অফসে যাওয়াটা তো উচিত ছিল। এই টিমটা কি এতটাই খারাপ? আপনি বলুন, আপনি ফিল সল্ট, মিচেল স্টার্ক আর ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে বাদ দিয়ে বাকি পুরো টিমটাই তো ধরে রেখেছো। বরং কিছু প্লেয়ার অ্যাডিশন হয়েছে, যাকে ক্যাপ্টেন করেছো অজিঙ্ক্য রাহানে, তার পারফরমেন্সটা একবার দেখুন তো, কত সুন্দর পারফরমেন্স করলো, প্রত্যেকটা ম্যাচে রান করে গেল, কিন্তু যোগ্য সাপোর্ট কোথায়? আজকের ম্যাচেও 33 বলে 48 রানের একটা অসাধারণ ইনিংস। আর কি করবে? হ্যাঁ, স্পিনের বিরুদ্ধে তার উইকনেস আছে আমরা জানি, কিন্তু কেউ পারফেক্ট নয়। আর টি-20 ক্রিকেটে পারফেক্ট হওয়ার দরকারও নেই, টি-20 ক্রিকেটে দরকার রানের, তার সঙ্গে যোগ্য সঙ্গতটাই তো নেই। একা প্লেয়াররা কোনোদিন ম্যাচ জেতাতে পারে না। কি বোলিং লাইন আপ এটা! দুটো স্পিনার বরুণ চক্রবর্তী আর সুনীল নারিনকে বাদ দিলে কি অকশন টেবিলে? হর্ষিত রানা
তো গত বছর ভালো পারফরমেন্স করেছিল, এই বছরে তার পারফরমেন্স একদমই ভালো নয়। বৈভব অরোরা কখনো ভালো পারফরমেন্স, কখনো খারাপ পারফরমেন্স। আর কি দুটো পেসার, ফরেন পেসার কেনা হয়েছে, স্পেন্সার জনসন, আনরিচ নটচে, যাদেরকে কয়েকটা ম্যাচ খেলানোর পরে আর খেলাই গেল না। এই রকম অকশান, আমি তো বলবো অকশান টেবিলেই কলকাতা এইবারে হেরে গেছে। এত বাজে টিম চয়েস, একটা কোনো ফরেন ফাস্ট বোলার নেই ভালো, ফরেন মিডিল অর্ডার ব্যাটসম্যান নেই। মানে পুরো টুর্নামেন্টটা গুরবাজ ভালো না কুইন্টন ডিকক ভালো, এটা ভাবতে ভাবতেই টুর্নামেন্ট শেষ হয়ে গেল। কুইন্টন ডিকক তুমি 7টা ম্যাচ খেলো, গুরবাজ বাকি ম্যাচগুলো খেলবে। ভেঙ্কটেশ আয়ারকে খেলাবো কি খেলাবো না ভাবতে ভাবতে চলে গেল কলকাতার 11টা ম্যাচ। আংগ্রিস রঘুবংশীকে 4-এ পাঠাবো না লাস্টে ব্যাট করব, সেটা করতে করতে চলে গেল টুর্নামেন্ট ওভার। আন্দে রাসেল কখনো মাসেল, কখনো ফাসেল। রিঙ্কু সিংও আগের রিঙ্কু সিং আর নেই। রামনদীপ তো নিজেই জানে না কি করতে নামছে, মানে রামনদীপ তো ভুলেই গেছে পারফরমেন্স দিতে। মানে একটা টিমে এত ফ্লপ পারফরমেন্স। হ্যাঁ, যখন ভালো খেলেছো নিশ্চয়ই ভালো বলেছি, আমার আগের ভিডিওতেগুলোতে যখন কলকাতা ভালো খেলেছে আমি নিশ্চয়ই বাহবা দিয়েছি, কিন্তু খারাপ খেললে ক্রিটিসিজম সহ্য করতেই হবে। আমরা সাপোর্ট করব তোমাকে, অবশ্যই সাপোর্ট করব। কলকাতা নাইট রাইডার্সের ফ্যান ছিলাম, আছি, থাকবো, কোনোদিন কলকাতা নাইট রাইডার্সকে ছেড়ে যাব না। কিন্তু কেন এত বাজে পারফরমেন্স? সরি গাইস, আমি অনেক টাফ কথা বলে ফেলছি, আসলে এই কথাগুলো মন থেকে বেরোচ্ছে। এই পারফরমেন্স সহ্য করা যায় না। আজকে আমি ম্যাচের অ্যানালিসিস করছি না, আর অন্যদিকে আমি চেন্নাই সুপার কিংসের কথা বলবো। একবার দেখুন চেন্নাই সুপার কিংস, মানে এমন অবস্থা, মানে মানে নিজে ডুবে গেছে, কিন্তু অন্য দলকেও ডুবিয়ে দেবে। আসলে এটাই হচ্ছে আইপিএলের কাহিনী। প্রত্যেক বছর আমরা দেখেছি লাস্টের সারির দলগুলো উপরের সারির দলগুলোর পার্টিকে ওয়েস্ট করে, পার্টি স্পয়েলার হয়ে যায় তারা। ঠিক যেমন চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সের যে প্লে অফে যাওয়ার ক্ষীণ আশাটা ছিল, সেটা রীতিমতো ক্লোজ করে দিল। কি পারফরমেন্স দিল এবি, এই ডিভাল্ড ব্রেভিস, যাকে হচ্ছে টুর্নামেন্টের মাঝপথে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে আনা হয়েছে। যবে থেকে এই প্লেয়ারটাকে আনা হয়েছে তবে থেকে চেন্নাইয়ের মিডল অর্ডার প্রায় পাল্টে গেছে। গতকালের ম্যাচে 25 বলে 52 রানের একটা হেরে যাওয়া ম্যাচকে একা জিতিয়ে দিল। বৈভব অরোরার 11তম ওভারে 30 রান, 3টে 6, 3টে 4, ম্যাচ ক্লোজ, ম্যাচ সেটেল ইনিংস। শিবম দুবের যে 40 বলে 45 রানের ইনিংসটা অসাধারণ বললেও কম বলা হবে। দুটো যে 6 মারলো, একটা হর্ষিত রানাকে এবং একটি বৈভব অরোরাকে, ম্যাচ ক্লোজ 6। আর 43 বছর মহেন্দ্র সিং ধোনির কথা কি বলবো, এই প্লেয়ারটার কথা তো না বললেই, মানে যত বলবো ততই যেন কম বলা হবে। কি সুন্দর প্লেয়ার, 43 বছর বয়সেও 6 মেরে ম্যাচ জেতাচ্ছে। 8টা উইকেট পড়ে গেছে, 6 বলে 8 রানটাও কিন্তু খুব চাপ হয়ে যায়, বিশেষ করে যখন শিবম দুবে আউট হয়ে যায়। কিন্তু ওই যে মহেন্দ্র সিং ধোনি পিছে দাঁড়িয়ে থাকা মানেই অপোনেন্টের বোলাররা ভয় পাবে। এই মহেন্দ্র সিং ধোনি নিজেই বলেছে যে আমি যদি পিছে দাঁড়িয়ে থাকি তাহলে অপোনেন্ট বোলার কিন্তু চাপে থাকবে। এটা মহেন্দ্র সিং ধোনি ভালোভাবেই জানে। যে রাসেল খুব ভালো ইয়র্কার দিচ্ছিল এই টুর্নামেন্টে, সেই রাসেলের হাত থেকেও দেখুন মহেন্দ্র সিং ধোনি যখন দাঁড়িয়েছিল প্রথম বলটাই লো ফুল টস, আর লো ফুল টসটা মহেন্দ্র সিং ধোনির বরাবরই ফেভারিট। একদম লং অনের ওপর দিয়ে হিউজ 6, ম্যাচ ক্লোজ। 6 বলে 8 থেকে 5 বলে 2, লাস্ট বলে 4 মেরে, লাস্ট বল মানে 19.4 বলে 4 মেরে অনসুল কম্বল ম্যাচটা জিতিয়ে দিল, 2 উইকেটে জিতে গেল। আর চেন্নাই সুপার কিংসের যে ইয়াংস্টারদের কথা বলতে হবে, এই ম্যাচে হয়তো পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স। উর্ভিল পাটিল নামের যে একজন তরুণ, সেই উর্ভিল পাটিল কি খেললো 11 বলে 31 রানে। ম্যাচটা প্রায় প্রথম দিকে যে মোমেন্টামটা দেওয়া উচিত ছিল সেই মোমেন্টামটা দিয়ে দিল উর্ভিল পাটিল। আয়ুষ মাত্রে এই ম্যাচে ফ্লপ গেছে, কিন্তু খুব ভালো ইয়াংস্টার। তাহলে দেখুন কতগুলো ইয়াং প্লেয়ার সিএসকে কিন্তু পরবর্তী বছরের জন্য কোর তৈরি করে নিচ্ছে। আয়ুষ মাত্রে, উর্ভিল পাটিল, ডিভাল্ড ব্রেভিস, শিবম দুবে তো রয়েইছে, মাথিসা পাথিরানা, এর সঙ্গে ধরুন ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন। মানে 6-7টা প্লেয়ার নিয়ে চেন্নাই সুপার কিংস কিন্তু একটা কোর তৈরি করে নিচ্ছে আগামী বছরের জন্য। আমরা জানি না রবীন্দ্র জাদেজা থাকবে কিনা, জানি না মহেন্দ্র সিং ধোনি ব্যাক করবে কিনা, কিন্তু চেন্নাই সুপার কিংস প্রথম দিকে যে আলতু ফালতু প্লেয়ারদের পিছনে ইনভেস্ট করছিল, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, দীপক হুডা, অন্তত মিড অফ দ্য টুর্নামেন্টের পরে চেন্নাই সুপার কিংসের সুবুদ্ধি হয়েছে। অনেকগুলো তরুণ প্লেয়ারকে তারা ইনভেস্ট করছে তরুণ প্লেয়ারের পিছনে, এই তরুণ প্লেয়ারের পিছনে ইনভেস্টমেন্টে পেড অফ করছে। তাই চেন্নাই সুপার কিংসের বিদায় হচ্ছে
পরবর্তী বছরের যে কোর তৈরি করে নিয়ে 6-7টা প্লেয়ার তারা রেডি করে নিচ্ছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিদায় হচ্ছে কনফিউশন হিসাবে। মানে কলকাতা প্লেয়াররা জানেই না যে কোন প্লেয়ারদের পরবর্তী বছর রিটেন করবে, কোন প্লেয়ারদের কোর কীভাবে তৈরি করবে। কেন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে ছেড়ে দেওয়া হবে? আমার কথা বলুন তো, কেন? কলকাতা যতবার তাদের উইনিং ক্যাপ্টেনকে হারিয়েছে, উইনিং ক্যাপ্টেনকে পরের বছর রাখেনি, তবে থেকে কলকাতার পতন শুরু হয়েছে। আমি মানছি রাহানে ভালো ক্যাপ্টেন্সি করেছে প্রত্যেকটা ম্যাচে, কিন্তু গতকালের ম্যাচে আমি রাহানের ক্যাপ্টেন্সিতেও একটা ভুল বলবো। কেন আন্দ্রে রাসেলকে এত লেটে আনা হবে? তুমি বারবার ইন্টারভিউ দিচ্ছে রাসেল খুব ভালো ইয়ারকার বল করছে, কেন রাসেলকে আনা হবে না? রাসেলকে কেন আমি সবসময় ডেথের জন্য রাখবো? মিডিলে আমি কয়েকটা ওভার তো করাতেই পারি। দেখুন, ম্যাচ হেরে গেছে, এখন অনেক কাটাছেড়া হবে, কেন এই ক্যাপ্টেন্সি করা হবে, কেন একে কেনা হলো, কেন ওই কেনা হলো। যাই হোক, মুদ্রা কথা, কেকেআরের টুর্নামেন্ট ওভার, আর অন্তত আশা করবেন না। পরবর্তী দুটো ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে কলকাতা জিতুক, সম্মান নিয়ে টুর্নামেন্ট শেষ করুক, 15 পয়েন্ট পাক, অন্তত পয়েন্ট টেবিলে 5 নম্বর 6 নম্বরে থেকে অন্তত ক্লোজ করুক, এটাই আমরা সকলে চাই। আর পরবর্তী বছরের জন্য কিন্তু খুব শীঘ্রই কোর টিমকে বানিয়ে নিতে হবে। অন্তত আলতু ফালতু প্লেয়ারদের পিছনে টাকা ওয়েস্ট করে লাভ নেই। আমার মনে হয় 4টে প্লেয়ার, রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং বরুণ চক্রবর্তী, এই 4টে প্লেয়ারকে ধরে রেখে বাকি প্লেয়ারদের ছেটে ফেলাই উচিত। জানি না পরের বছর আইপিএলের অকশনের রুল কীরকম হবে, কতগুলো প্লেয়ারকে রিটেন করা হবে, তবে যাই হোক, কলকাতা ম্যানেজমেন্টকে কিন্তু খুব শিগগির পরবর্তী বছরের জন্য টিমটাকে তৈরি করে নিতে হবে। যাই হোক, এই ম্যাচ তো হয়ে গেল, কিন্তু ম্যাচ চলতেই থাকবে আইপিএলে, বিজনেস এন্ড এসে গেছে। আর আমার চ্যানেলে প্রত্যেকটা ম্যাচের কাটাছেড়া বিশ্লেষণ তো অবশ্যই থাকবে, তাই প্লিজ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আমার চ্যানেলে এই রকম খেলার বিশ্লেষণ চলতেই থাকবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ, নমস্কার।